কি সমস্যা আপনার ফায়ারবাগে? মানে ফায়ারফক্সে যখন সিএসএস টা এডিট পাশে হুম। এডিট করার পর বাম পাশে যখন সিএসএস ইয়ে করি তখন ওই মানে সবগুলো আসে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক কিছু মিস হয়ে যায়। এটা একবার ওদিন করতে যায় একদম অনেক লস হয়ে গেছে। আপনার কাছে তো এই সমস্যা হয় না, আপনার তো সব চলে আসে। আমার কাছে তো এরকম সমস্যা দেখেন। আপনার ফায়ারফক্স এবং ফায়ারবাগ দুইটাই আপডেট কিনা চেক করবেন। দুইটাতে আপডেট কয়েকদিন আগে ছিল, আবার দেখুন। আচ্ছা, এই এখানে আপনার এই এটা কিন্তু এই টেক্সটটা কিন্তু উপরে বেশি। টেক্সটটা নিচে দেখেন জায়গা জায়গা বেশি, উপরে জায়গা কম আর কি, কালো। এটা একদম মাছ বরাবর আর কি, লালটা এরকম মাছ বরাবর হওয়া দরকার ছিল। দেখা যায় জি, কি ব্যাপার? ফায়ারবাগ কিরকম মাছ বরাবর ভাই? অ্যাক্টিভ ফায়ারবাগ থিম ডোন্ট শো মেসেজ अगेन। ইয়ে করতে হয়, এই সমস্যাটা আমারও দিছিল ভাই, এটা ফায়ার ইয়ে করতে হবে। The next version of Firework has integrated directly into Firefox developer tool to increase performance and stably. আচ্ছা, এখানে এটার সাথে কি দিছে নাকি ফায়ারওয়ার্ক? রিস্টার্ট দিলে হয়ে যাবে। রেজিস্টার দিলাম। ফায়ারওয়ার্ক থিম আমারও এইটাই দিছিল, আপনার রিস্টার্ট এই করার পর কি আপনার হয়েছে? এই ফায়ারফক্সের যে একদম ডিফল্টটা না, ডিফল্ট ব্রাউজারই আর কি এটা ইন্টিগ্রেট করে দিছে। যেমন এইটা উঠাই দিলে কিন্তু আপনার থিমটা চলে যায়, ফায়ারফক্সের ডিফল্টটা চলে আসে। অ্যাক্টিভ করে দিলে ফায়ারওয়ার্কের ডিজাইনটা চলে আসে। এখানে রাইট ক্লিক করলে কি আসে, এই যে কপি রুলার সিলেক্টর। তবে এখানে আর কি অনেক অপশন কমাই দিচ্ছে। রেসপন্সিভ ডিজাইন মোড, ও দারুণ ডিজাইন সিস্টেম অ্যাড করছে। আপনি রেসপন্সিভ ডিজাইনেরও কোড করতে পারবেন, এটা তো আমি খেয়াল করিনি। এক্সক্লুসিভ মানে কি ভাই? ওই আপনাকে মিডিয়া কোয়েরি দেখাইছিলাম, জি না। কি কোন দেখাইনি? দেখাইছি তো। মনে করে দেখেন যে আপনার এই বিভিন্ন ডিভাইস, এক এক ডিভাইস এক এক কালার দেখাইছিলাম না, যে আপনার যখন উইড ছোট করা হয় কালার চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারেন নাই? বুঝতেছেন ভাই? আপনি করছেন তো? আপনার কোন ক্লাস আমি দেখাইছি? তোর লিস্টে টাস্ক লিস্ট নাই আমার কাছে, দেখাবো কেমনে? আচ্ছা, আমাদের ডেভ এর জন্য আর একটা টুলস আছে, ওটারও নিয়ে নেই। এটা রেসপন্সিভ টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। রেসপন্সিভ হইল আপনার একটা ওয়েবসাইট যখন একটা ডেভেলপ করবেন না, আচ্ছা আধানটা শেষ হোক। ভাই আপনার আর কিছু ইনস্টল দেওয়া লাগবে, নাহলে আমি নামাজটা এভাবে পড়ে পড়ে ফেলাই। পরে না, ফটোশপ ইনস্টল দেবো, টিউটোরিয়াল রানিং রেখে ইনস্টল করব। আপনি পড়েন তাহলে আমি পুশ করে রাখি টিউটোরিয়াল। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই টুলসটা আমাদের দরকার হবে রেসপন্সিভ ডিজাইনের জন্য। রেসপন্সিভ ডিজাইন কি এটা আমি দেখাবো না একটু করি। এবার আমরা ফটোশপে চলে যাব। আচ্ছা, ফটোশপটা ইনস্টল দিয়ে আমি দেখাই দিই, এখনই দেখাই দিই যে আর কি ডেভেলপার, ওয়েব ডেভেলপার আপনার এই অ্যাডভান্সটা ইনস্টল করার পর নিচে একটা বার চলে আসছে, এটার ব্যবহার একটু করে দেখাচ্ছি। এখন আমি আপনার ফটোশপ ইনস্টল করা দেখাই।
ফটোশপ ইনস্টলেশনের জন্য ইন্টারনেটটা ডিসকানেক্ট করে নেবেন। আর Adobe Photoshop CC এটা ইনস্টল দিই, সেটআপ ফাইলে ক্লিক করলাম। আমার কাছে 2014 আছে, 2014 ভার্সন। এটা ডাউনলোড লিংক আমি খুঁজে দেখবো, যদি পাই তাহলে ভিডিও টিউটোরিয়াল ডেসক্রিপশনে দিয়ে দেবো ডাউনলোড লিংক। যদি আপনার ইনস্টল করা থাকে অলরেডি কোনোটা তাহলে দরকার নেই, আর যদি না থাকে তাহলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর একটা যে আপডেট ভার্সনের সাথে থাকার চেষ্টা করবেন সবসময় যে কোনো সফটওয়্যার, কারণ আপডেট ভার্সনের সাথে অনেক নতুন নতুন ফিচার অ্যাড করা হয়। আবার পুরোনো ভার্সনে কোনো বাগ থাকলে, মানে কোনো ইরো টিরো থাকলে, ভুল ত্রুটি থাকলে ওগুলোও সমাধান করা হয়। এখানে টেরাই দিতে হবে সাইন ইন। এই সাইন ইনটার জন্যই আর কি ইন্টারনেট ডিসকানেক্ট করা হয়েছে। যদি ইন্টারনেট কানেক্ট থাকতো সেক্ষেত্রে সাইন ইন ইন্টারনেটে আর কি সাইন ইন করতে বলতো, তখন আপনার কেনার প্রয়োজন হতো। যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট আছে, এই জন্য কানেক্ট নিতে পারে না, সাইন ইন লেটার চলে আসছে। এই অপশনটা না তো আসবে না যদি আমি ইন্টারনেট কানেক্ট দিয়ে রাখি। আচ্ছা, ইনস্টল দিই। ইনস্টল হতে সময় নেয়, আমাদের অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করি। নিউ উইন্ডোজ সেটআপ দিছি তো, যার কারণে অনেক সফটওয়্যারই নেই আমার এখন ইনস্টল করা, এর জন্য ইনস্টল করতেছে। ইনস্টল শেষ। এবার আমাদের এটা ক্র্যাক করে নিই। ক্র্যাক দুই রকমের ক্র্যাক করা যায়, একটা ডিএলএল ফাইল ব্যবহার করে, আর একটা ক্র্যাক আছে এটা চাইনিজ ভাষায়, তো কোনো সমস্যা নেই, আমাদের মুখস্থ আছে নেক্সট নেক্সট কোথায় কোথায় থাকে। এটা ক্লিক করব, এখানে টিক দিতে হবে, এখানে ক্লিক করব, হয়ে গেছে। এগুলো আমাদের ফটোশপ।
ফটোশপ যে ইনস্টল করলাম, এখন এখন একটা পিএইচডি থেকে যদি আমরা কিছু নিতে চাই, একটা পিএইচডি আমরা ডাউনলোড করি। আপনার ওটার কোনো ভুল টুল আছে কিনা তা তো দেখা হইলো না। জি ভাই দেখ কোনটা যেন বলছিলেন না যে অ্যালাইনমেন্ট ঠিক নেই, মানে ওই আপনার ফার্স্ট সাইল কাজ করে না, ফার্স্ট সাইল জি ফার্স্ট সাইল সিলেক্ট হয় না জি প্রজেক্ট 1 না 2 তে? প্রজেক্ট 2 তে কোনটা সিলেক্ট হয় না? মেইন মেনুর প্রথম যে হোমটা, এটা আমি আইডি দিয়ে করছি আর কি। এটা আমি ইয়ে দিয়ে করতে চাইছিলাম কিন্তু হয় নাই। তারপরে নিচে সাবমেনুতেও সেম একই ক্যাটাগরিতে করতে চাইছিলাম তাও হয়। এই যে একটা পিএইচডি, সুন্দর সুন্দর পিএইচডি আসতো অনেক। পিএইচডির পুরো কাজ মানে কাজটা কি মানে গ্রাফিক্সের মাধ্যমে হয় নাকি? বুঝলাম না, গ্রাফিক্সের মাধ্যমে? মানে পিএইচডি এটা মানে কি প্রথমত? এটা তার মানে এই কাজটা কি গ্রাফিক্সের মাধ্যমে করতে হয়? না, তাও দেখাইতেছি, আজকে দেখাবো। এটা ডাউনলোড দিই। ডাউনলোড কি হবে? সেগুলো তো ভালো ক্লিয়ার করতে এখানে তো কানেক্টর দিয়েছে না তাই? মিনিমাইজ করে রাখি, এটা দেখি। হুম, আপনি এখানে বলছিলেন যে ফার্স্ট সাইল দিয়ে করতে চাইছিলেন, জি কিন্তু সেটা হয় নাই। সিএসএস কি সমস্যা হয়েছে? কি জানি, আমি চেষ্টা করলাম। এই যে 20 নাম্বার লাইনে দেখেন, 20 নাম্বার লাইনে 15 নম্বর লাইনে লেখছেন। 15 নম্বর লাইনে আপনার লুট লেফট এটা দিয়েছিলেন এই ফার্স্ট সাইল? জি হইবে কেমনে? ফার্স্ট সাইলে তো এখনো ভুল আছে আপনার। ফার্স্ট সাইল বলতে এখানে কি ফার্স্ট সাইল বুঝাইছেন? ইউএল এর প্রথম মেইন মেনু ট্যাগের মধ্যে যে ইউএল আছে, ইউএল ট্যাগের ফার্স্ট সাইলটা আর কি।
ইউএল কয়টা আছে আপনার এখানে? ইউএল এক। মেইন মেনুর ভিতরে মানে এই ক্লাস দিয়ে ক্লাস ধরছেন, বুঝলাম। এবারে জি এই মেনুর ভিতরে ইউএল যতগুলো ইউএল আছে, মেনুর ভিতরে যতগুলো ইউএল আছে, প্রথম ইউএল এর ব্যাকগ্রাউন্ড হইবে এইটা। তো প্রথম ইউএল বলতে ইউএলই তো আছে যা একটা, আপনার তা তৈবে ইউএল এলাই মানে এলআই দিয়ে তো চেক করছিলাম তো আমার তো হয়নি। মেন তাও হয় না কেন, তাও দেখাইতেছি। এবার হয়েছে মেইন মেনু। আচ্ছা মেইন মেনু আপনার ক্লাস দিয়েছেন, ঠিক আছে। মেইন মেনুতে এখন প্রবেশ করলো, এবারে প্রবেশ করলো ইউএল এ, ইউএল এ প্রবেশ করলো। এরপরে এই এলআইয়ের সাথে যদি ফার্সাইল লাগান, সেক্ষেত্রে বলবে যে, বুঝবে যে এই ইউএল এর ভিতরে যতগুলো এলআই আছে, ইউএল এর ভিতরে যতগুলো এলআই আছে তার ফার্সাইলের ব্যাকগ্রাউন্ড হবে এইটা। কিন্তু এখন ফার্সাইলের মাঝখানে তো স্পেস হবে না, এখন তো হাইফেন হবে। ও, এখন দেখি তো রিলোড দিয়ে কি কয়। কালার মনে হয় একই দেয়, আমি এখানে ব্ল্যাক দিয়ে দেখি। ফার্সাইলের প্রায়োরিটি বেশি পাওয়ার কথা। কালার তো একই ভাই, কালার এটাই রাখছি, ব্ল্যাক রাখি নাই তো। না, তারপরও এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দিয়ে কি বোঝানো হয় জানেন? জি না। ইম্পর্টেন্ট দিয়ে বোঝানো হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট বেশি, এটাই পাইবে। আর অন্যগুলা যদি আপনি মনে করেন আরও একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, লাল ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে ওটা ওভার আসে, এটা পাবে। যাই হোক, মেন মেনু ইউএল লাইফ ফার্স্ট চাইল্ড, এর ফার্স্ট চাইল্ড হবে এটা, কিন্তু এখনো পাইতেছে না কেন? ধরু আইডিয়ামটা বারবার নিচে আয়। ফার্স্ট চাইল্ডে কি হয়েছে? ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছেন কিতে? এটা দিছি ইয়েতে। ক্লাসে। এটা যদি কি করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড পাই যায়। আইডির কারণে প্রাধান্য বেশি। আইডি না, ক্লাস দিয়েছেন, কিন্তু স্পেসিফিক ওইটার উপরে ক্লাস আছে, তো এই জন্য আর কি ওইটাই পাইছে। যাই হোক, তাহলে বুঝতে পারছেন যে ফার্স্ট চাইল্ডের ভিতরে মাঝখানে ই হবে না আর কি, স্পেস হবে না, হাইফেন দিতে হবে। আর এখানে ইউএল হবে না, এলআইতে হবে। আগে প্রথমে বুঝতে হবে যে আপনি কোনটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেটা ধরতে হবে। আমি এলআই দিয়ে দিছিলাম। এলআইতে দিয়েছেন, এই স্পেস স্পেস হওয়ার কারণে ধরে নাই এখানে। জি আচ্ছা, এটা তাহলে সলভড। আর কিছু আছে? জি না, এইটাই সমস্যা। এখন দেখেন, এটা কাইটে দেই। আমাদের যে ইমেজ পাঠাইছেন, ওই যে ওইখান থেকে ইমেজ, একটা ইমেজ নেই। জি ডেস্কটপে সেভ দিলাম। আচ্ছা, এখন এই ইমেজটা আমি ওপেন করি ফটোশপ দিয়ে। জি আমরা এই ইমেজটাকে, এই ইমেজের মতো হুবহু ডিজাইন কেমনে করব সেই জিনিসটা দেখেন। আমি যদি এটা ফটোশপ দিয়ে ওপেন করি, নতুন উইন্ডোজ দিছি তো কি কি যেন একসাথে ডাউনলোড হইতেছে ইচ্ছা মতো। আজকে একদিনে প্রায় 1.5 জিবি ডাউনলোড হয়ে গেছে। 80 10 এগুলো তো সমস্যা, এগুলো তো অটোমেটিক উইন্ডোজ আপডেট বন্ধ করছি, কিন্তু তারপরও সম্ভবত ওখান থেকে আপনার বিভিন্ন ড্রাইভার নিতেছে মাদারবোর্ডের। জি এগুলো আপডেট বন্ধ রাখলেও কিছু কিছু জিনিস আছে এগুলা নিতে থাকে। আশার ভাই হ্যাঁ,
আমি ক্লাস করার পাশাপাশি খাওয়ার অনুমতি চাইতেছি। কোনো সমস্যা নাই, খান। না আমার কথা চলবে, সমস্যা নাই। ওখানে প্রধান খাবার কি ভাত? আপনারা কি ভাত খাইতেছেন নাকি? আরে না রে ভাই, এটা তো বাংলাদেশ না। না, তারপর অনেক জায়গায় আছে এক বাঙালি এক জায়গায় থাকলে নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে নেয় আর কি। জি, এমনি দুপুরবেলা ভাত দেয়, কিন্তু রাত্রে বেশি এদের মূল খাবার হচ্ছে রুটি। আহ, মূল তো আমি বলে ওই রুটি আছে, রুটিটা অনেক ভালো। আচ্ছা দেখেন, আমরা পিএইচডি কেন ব্যবহার করি আর এই ইমেজ কেন ব্যবহার করি এটা বুঝবেন না এখনই। এখন মনে করেন আমি এই যে ডিজাইনটা করব ফটোশপে, আমরা যে সময় আর কি ডেভেলপ করাই যে কোনো কাজ, তখন আপনার এই ফটোশপে ওপেন করার পরে ইমেজগুলা কোথায় কি ডিজাইন হবে এখান থেকে আমরা ফটোশপ থেকেই নেই বেশিরভাগ। তো এখানে দেখেন আপনার জি এই এখন আমি এইটা ধরছি, এটা ইমেজটা ধরে যদি ইচ্ছে নাড়াচাড়া করতে পারতেছি, কারণ আমার এই মাউসটা দেখেন হ্যান্ড মানে হাত অবস্থায় আছে। জি এই হাতে টুলস পাবেন এখানে, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখন এটা ধরে যে কোনো দিকে মুভ করাইতে পারবেন। আর এখানে দেখেন যে জি এটা হলো আপনার বিভিন্ন জিনিস সিলেক্টের জন্য, মানে ধরার জন্য, কাট করার জন্য, এই ধরিয়া বিভিন্ন জায়গায় করতে পারবেন। আবার এখানে প্রথম মেনুতে দেখেন কি কি আছে। মেনুতে আছে আপনার নিউতে যদি এখানেও ক্লিক করতে পারেন ফাইল থেকে গিয়ে, বা কন্ট্রোল এন প্রেস করলেও নতুন একটা ওপেন হবে আর কি। এখানে আসার পরে আপনার নিউ কি ওপেন করবেন, কি সাইজ কি হবে, এগুলো বিভিন্ন জিনিস এগুলো আর কি এখান থেকে সিলেক্ট করতে হয়। যেমন ইন্টারন্যাশনাল পেপার দিলে এবারে আপনার ওই যে আর কি যারা ছবি প্রিন্ট করে তার এরকম নিউতে এসে এবার ইন্টারন্যাশনাল পেপারে সিলেক্ট করে, এবার এখানে A4 পেজ সিলেক্ট করে, কারণ ছবির ওই পেপারগুলো থাকে আপনার A4 এর বেশিরভাগ। এবারে যদি ওকে প্রেস করে ব্যাকগ্রাউন্ড কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কি কালার থাকবে এটা এখান থেকে সিলেক্ট করে দেয়। সরি, এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ট্রান্সপারেন্ট কি এটা বুঝাবো একটু পরে দেখাই দিছি। আর এই তো আগে একবার গেছে কি, ব্যাকগ্রাউন্ড সাদা। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা হইলো আপনার যে কোনো আর কি যেটাই নেন ওটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। জি আবার চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সিলেক্ট করো ওই কালারটা আসবে আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদাই আছে, আমি যদি এখানে এই সাদা এই কালার এখানে ক্লিক করিয়া মানে এখানে লাল দিকে দিলাম, এখন আমি যদি আরেকটা নেই ব্যাকগ্রাউন্ড কালার এখানে সিলেক্ট করিয়া দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লাল চলে আসছে জি এরকমের। এখান থেকে আপনি এরকম নিউ ফাইল তৈরি করতে গেলে এখান থেকে করতে পারবেন। আবার এখান থেকে ওপেনে দিয়েও আপনি নতুন ফাইল ওপেন করতে পারবেন, যেখানে আপনার আর কি ইমেজ বা পিএইচডি যেখানেই থাকুক এটা ওপেন করতে পারবেন আর কি। এখান থেকেই এমএস ওয়ার্ডের মতো আর কি, জাস্ট এমএস ওয়ার্ডের মতো বিফোর আপনার এখান থেকে ওপেন করতে পারবেন, ক্লোজ, সেভ, আবার সেভ অ্যাজ দিতে পারবেন। এবার এডিট ইমেজে আমাদের যে বিষয়গুলো লাগবে মেনত আমাদের একটা জিনিস লাগবে হলো এইখানে টুলসের কিছু দরকার হবে। যেমন আমরা যদি মনে করেন আর একটা ট্রান্সপারেন্ট দেখাই, যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখন যদি আমরা ট্রান্সপারেন্ট নেই সেক্ষেত্রে দেখেন এই যে ডট ডট আছে না, এগুলো আপনারই যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, একদম খালি। এইটা এবার কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে কি সুবিধা, যেমন দেখেন আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাছিলাম কি আপনার ইমেজে দেখাছিলাম, জি জি ওই কোন ক্লাসে দেখাইছি না যে আপনার ট্রান্সপারেন্টের সুবিধা অসুবিধা দেখাইছিলাম। আলোচনা এমনি, যেমন গত ক্লাসে যে ক্লাসটা করেছেন তখন ওই ইমেজটা যখন করতে চাইছেন তখন বলছিলেন যে একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে আসে, তখন আর প্রশ্ন হচ্ছে ভাই এটা মানে কি, তখন বলছে ব্যাকগ্রাউন্ড সাদা হবে। ব্যাকগ্রাউন্ড সাদা হবে এরকম না, আমি আবার দেখাই। জি আহ, কি ইমেজ দিল,
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে সকল ইমেজের থাকে আর কি, ওই সকল ইমেজ ফরম্যাট থাকে সবসময় পিএনজি। যেমন এই ইমেজটা যদি আমি ভিউ ইমেজ দিই, দেখেন এখানে আপনার জেপিজি শো করে, মানে জেপিজি দিয়ে কখনো ট্রান্সপারেন্ট থাকতে পারে না। জেপিজি দিলেই ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যায় বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। এই ইমেজটাকে আমি রাখি, ডেস্কটপে রাখলাম। এটা হয়েছে ট্রান্সপারেন্ট সারা, ব্যাকগ্রাউন্ড সাদা দিয়া। এবার একটা ট্রান্সপারেন্টটা দেখি পাই কিনা। এটাও জেপিজির, দেখলাম জেপিজি স্কাইপি, এইটা পিএনজি আছে, সম্ভবত ট্রান্সপারেন্ট হবে। এটা ট্রান্সপারেন্ট কিনা একটু দেখে আসি। ট্রান্সফার হলে তো কেমন জানি একটা বৃত্ত বৃত্ত মানে হ্যাঁ, বৃত্ত না তো এই যে এরকম একটা দাগ হ্যাঁ, থাকে। এরকম একটা দাগ থাকে পিছনে আর কি, মানে কিছু নাই এজন্য আর কি এরকম থাকে। এটা ট্রান্সপারেন্ট না, আমি ট্রান্সপারেন্ট দেখি। এটা জেপিজি, পিএনজি। এটা ট্রান্সপারেন্ট, দেখেন ব্যাকগ্রাউন্ড এই বৃত্ত বৃত্ত, এই ইমেজটা নেই। এখন এই দুইটা ইমেজে যদি আমরা ব্যবহার করি আমাদের টেমপ্লেটে, যেমন এখন যদি আমি একটা ইমেজ ফোল্ডার বানাই, এই এটা ডিলিট দেই, এই দুইটাকে নেই, অ্যাপেল। div transparent image img ও এগুলো ইমেজের ভিতরে নিয়ে আসছি। Interior transparent, normal image, ওকে এটাও অ্যাপেল দিয়ে দিয়েছি, টিএল it's a normal image, jpg
আচ্ছা এটাকে আমরা ওপেন করি। জি ইমেজ অনেক বড়, আমরা এই ডিপটাকে নির্ধারিত উইডথ দিয়ে দেই। এটাকে আমরা উইডথ দিয়ে ছোট করে নেই, উইডথ হলো 700 পিক্সেল। আর ওভারফ্লো হিডেন ইমেজ যাতে ছোট হলে ভালো হইতো, যাই হোক ওই আমরা ছোট করে দেখাবো না। এখানে উইডথ 700 পিক্সেল দিয়ে দিই। ইমেজের উইডথ হাইট দিয়ে দেই 300 পিক্সেল বাই 300 পিক্সেল। আর এটার উইডথ প্যাডিং দিয়ে দেই 10 পিক্সেল 20 পিক্সেল। মার্জিন 10 পিক্সেল। এটার 300 পিক্সেল উইডথ, হাইট 300 পিক্সেল। এটার প্যাডিং 15 পিক্সেল। মার্জিন 10 পিক্সেল। আচ্ছা এখন দেখেন এইটার আমি যদি পুরো ডিপটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, মনে করেন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন রেড, আর এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রিন। ভাই আটকে রয়েছে। আটকে গেছে। এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন এর ভিতরে কোনো পার্থক্য দেখেন কিনা। একটার ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড লাল দিলাম, এর উপরে দুইটা ইমেজ ব্যবহার করলাম, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা ট্রান্সপারেন্ট না। এর ভিতরে কোনটা ট্রান্সপারেন্ট আর কোনটা ট্রান্সপারেন্ট না তা কি বলতে পারেন? মনে আছে? রিলোড দিলে চলে যায়। আচ্ছা এখন ইন্টেলটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কি কিছু পার্থক্য দেখতে পাইতেছেন? জি পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে। হ্যাঁ যেমন দেখেন কালারটা নেয় নাই। অ্যাপলের ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে এই ও আর কি ও যত দূর আছে তত দূর সাদাই রয়েছে, পরে আপনার ই রয়েছে লাল। এই যে এখান থেকে হওয়া উচিত ছিল কি, এই যে কালারটার পরে লোগোটার পরে এখান থেকে লালটা শুরু হওয়া উচিত ছিল। হ্যাঁ যেমন ইন্টেলের ভিতরে দেখেন এখানে খালি এসে এখানটাও আপনার এই ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে আর কি। এইরকম ট্রান্সপারেন্ট হইলে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আপনি ব্যবহার করবেন ওই ব্যাকগ্রাউন্ডে ধরে নেবে, আর যেটা ট্রান্সপারেন্ট না ওইটা আপনার এই আর কি ও নিজের যে ব্যাকগ্রাউন্ড নির্ধারিত যে কালারটা ওই কালারটা আগে নেবে, এরপরে ব্যাকগ্রাউন্ডটা শো করবে যদি সাইডে জায়গা থাকে। আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টের ভিতরে আর নন ট্রান্সপারেন্টের ভিতরে পার্থক্য। এরকমের অনেক ইমেজ ব্যবহার করতে গিয়ে দেখবেন যে এগুলো দরকার হয়। আমরা সিএসএসটা রাইখে দিই কপি করে। এখানে আচ্ছা এবারে আমরা আবার ফটোশপে চলে যাই। ব্যাকগ্রাউন্ডও দেখলাম, নন আর কি ট্রান্সপারেন্ট দেখলাম, নন ট্রান্সপারেন্ট দেখলাম। এখন দেখেন আমরা যদি একটা আর কি এই এখান থেকে যদি ডিজাইনটা আমরা করতে চাই, সেক্ষেত্রে এখানে কি ফন্ট ব্যবহার করছে, কত ফন্ট সাইজ, এগুলোকে আমরা দেখতে পারতেছি। আর একটা ক্লায়েন্ট যখন আর কি মনে করেন আপনার ডিজাইন করতে দেবে, তখন একদম তার পিএইচডিতে যেখানে যত পিক্সেল ফন্ট হাইট, যে ফন্ট ব্যবহার করছে, যে কালার ব্যবহার করছে, হুবহু সেম টু সেম ব্যবহার করতে হবে, যেটাকে বলে পারফেক্ট পিক্সেল। ক্লায়েন্ট বলবে যে এই পিএইচডিটা পারফেক্ট পিক্সেল অনুযায়ী করে দিতে হবে আর কি, যেখানে যেরকম আছে সেখানে সেরকমের। এখন এখানে কোন ফন্ট ব্যবহার করা আছে সেই ফন্ট আপনি যদি মিলাইতে না পারেন, তাহলে এই ফন্ট স্টাইল মিলবে না আপনার সাথে। এখানে যত ফন্ট সাইজ এটা আপনি মিলাইতে পারবেন না। এখন আপনি এগুলা কীভাবে বুঝতে পারেন যে আসলে এখানে কি কি আছে, মানে কোন ফন্ট ব্যবহার করছে, এবারে কি সাইজ ব্যবহার করছে, এগুলো তো আর কি বোঝা মুশকিল। এই জন্য আর কি পিএইচডি ব্যবহার করা হয়। যেমন এখানে ইমেজ হওয়ার কারণে টোটাল একটা ইমেজ, এখানে লেয়ারে দেখেন, এই যে লেয়ার, এখানে লেয়ারে দেখেন শুধু এখানে একটাই আছে, এখানে শুধু একটা আছে। এই ব্যাকগ্রাউন্ড লক করে এখানে ডাবল ক্লিক করে আর নিউতে ওকেতে ক্লিক করলে লকটা খুলে যায়, কিন্তু লক খুললেও এই পিছনে ট্রান্সপারেন্ট আসে, কিন্তু ও নিজে ট্রান্সপারেন্ট না আর কি। যাই হোক আমি এটা লক করেই নেই, লক ভুলে গেছি।
যাই হোক, যেমন দেখেন এখন এখান থেকে যদি আমাদের ইমেজটা নিতে হয় সেক্ষেত্রে আমাদের ইমেজ থেকে যখন আমরা ডিজাইন করব তখন আমরা ইমেজ থেকে ক্রপ করে নেব। যেমন আমাদের শুধু ওই লোগোটা যদি এখন আমাদের ডিজাইনের জন্য লোগোটা দরকার, এই ক্রপ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। এখানে আপনি সিও প্রেস করতে পারেন, কিবোর্ড থেকে সি প্রেস করলেও আসে বা এখানে ক্লিক করলেও আসে। এখন দেখেন এই একটা ক্রপ অপশন চলে আর কি, একটা কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি টান দেবেন যতটুকু নেওয়া লাগবে, উইড হাইট পিক্সেল এরকমের সবগুলো দেখাইতেছে। দেখেন আমি কত পিক্সেল উইড নিয়েছি, কত পিক্সেল হাইট নিয়েছি, এই ইমেজ আর কি আমার বর্ডারটা টানা হয়েছে কতটুকু এটা দেখাইতেছে। এখন আমি কার্সার ছাড়িনি, ধরে রাখছি। এখন যদি আপনার মনে হয় যে মনে করেন আপনার এই এই লোগোর বাম পাশ থেকে আমি একটু দূরত্ব বেশি ধরছি, আরও কাছ থেকে ধরা উচিত ছিল, সেক্ষেত্রে এখন আপনি টানলে ওখানেই থাকবে, এখান থেকে এদিকে বাড়বে। এখন আপনি যদি স্পেস বারটা চেপে ধরেন সেক্ষেত্রে আপনি টোটাল লিডারেকেই আপনি আবার মুভ করতে পারবেন। দেখা যাইতেছে, বোঝা যায়? আমি যদি আবার স্পেস বারটা ছাড়িয়ে দিই তাহলে যেখান থেকে শুরুটা, যেখানে ওই স্টার্টিং পয়েন্টটা ঠিক ঠিক থাকবে। আমি শুধু অন্য সাইডগুলো লড়াইতে পারতেছি কিন্তু বাম পাশটা লড়াইতে পারতেছি না। এই জন্য এই স্পেস ধরে আপনি সামনে পিছিয়ে যতটুকু দরকার নিতে পারবেন। এখন এখানে দেখেন আমার দেখাইতেছে কি হিসেবে, পিক্সেল হিসেবে উইড 175 পিক্সেল দেখাইতেছে, হাইট দেখাইতেছে 38 পিক্সেল, ঠিক আছে না? এখানে সবসময় আপনার আর কি এখানে আপনার ডিফল্ট পিক্সেল নাও দেখাইতে পারে। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে দেখবেন যে সব আর কি হয়ে গেছে, ধূসর হয়ে গেছে আর এই এতটুকু শো করছে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি সেক্ষেত্রে এখন এই ইমেজটা শুধু ক্রপ হয়ে গেছে। এখন আমি যদি চাই ইমেজটা সেভ দিলাম, মনে করেন সেভ অ্যাজ, ওয়েবসাইটের জন্য সবসময় এটা সেভ দেবেন, সেভ ফর ওয়েব। দেখেন শর্টকাট কি এখানে বলা আছে, আল্ট শিফট কন্ট্রোল প্লাস এস যদি চাপেন সেক্ষেত্রে এটা আসবে, বা এখানে ক্লিক করতে পারেন। এখানে এই উইন্ডো আসার পরে এখানে আপনি এটা শুধু ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। যদি আপনি ওয়েবসাইটের জন্য ইমেজটা আনেন, সেভ অ্যাজ দিয়ে ব্যবহার করলে তাতেও আসবে, কিন্তু ওয়েবের জন্য ওয়েবটাই আর কি ওয়েব ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ফরম্যাট সিলেক্ট করবেন, ফরম্যাট আছে কি গিফট জিএফ আর কি ফরম্যাট আছে, এখানে আপনি জেপিজি দিতে পারেন। এখানে দেখেন সাইজ দেখাইতেছে কোন ফরম্যাটে কতটুকু সাইজ হবে ইমেজটা। আমি যদি পিএনজি দিই, পিএনজির জন্য আপনার এটা ব্যবহার করবেন সবসময়। যদি পিএনজিতে সেভ দিতে চান, পিএনজি 24, সেক্ষেত্রে দেখেন 5 কিলোবাইট সাইজ হয়। আর জেপিজি দিলে আপনার আড়াই কিলোবাইট হয়। জেপিজি দিলে আপনার কোয়ালিটি একটু লো হয়, একটু ফাটা থাকে। আর পিএনজি দিলে কোয়ালিটি ঠিক থাকে। আবার এখানে জেপিজি দিবেন যদি মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না বা ট্রান্সপারেন্ট দরকার নেই, সেক্ষেত্রে আপনি জেপিজি ব্যবহার করবেন। আর ট্রান্সপারেন্ট দরকার হলে অবশ্যই পিএনজিতে সেভ দিতে হবে, কারণ আপনি জেপিজিতে সেভ দিলে তখন ট্রান্সপারেন্ট থাকবে না। কিন্তু আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার দেওয়া আছে। ঠিক আছে, আমরা জেপিজি দিয়ে সেভ করি, আমাদের স্পেসটা আর কি কম দখল করবে, আমাদের আর কি সাইজ কম হবে। এরকমের যদি 5-10টা ইমেজ থাকে, প্রত্যেকটা দিয়ে 2-3 কিলোবাইট কমাইতে অনেকটা থিম হালকা হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যত হালকা জিনিস ব্যবহার করা যায়, থিম অত ফাস্ট লোড হবে। আচ্ছা, এবার আমি সেভ দিই। কোথায় সেভ হবে? ডেস্কটপে সেভ দিই, মনে করেন লোগো। আমাদের লোগো ক্রপ করা হয়ে গেছে। এখন এই যে এখানে দেখবেন হিস্টোরি, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে এই যে এতক্ষণ কাটাকাটি করছে সবগুলো এখানে আছে। এটা টান দিয়ে একটু বড় করে নেই। এই যে এখন ইমেজটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার আবার ফুল ইমেজটা চলে আসছে। এখন আমি জুম ছোট করার জন্য আপনার এই কন্ট্রোল প্রেস করে উপরে দেখেন আপনার এই ব্যাক স্পেসের পাশে মাইনাস আছে, উপরের সারিতে মাইনাস প্লাস, কন্ট্রোল প্রেস করে মাইনাস দিলে জুম আর কি আউট হবে, আর প্লাস দিলে জুম ইন হবে। ঠিক আছে, আমাদের লোগো নেওয়া হয়ে গেছে। এখন আমরা আর কি হাতটা সিলেক্ট করলাম। এবার আমরা ইমেজটা একটু নিচে নামালাম। আবার এখন আমরা কন্ট্রোল প্রেস করে একটু নেই, আপনার কাছাকাছি গেলাম। এখন এই ফন্ট সাইজ, ফন্ট এগুলো নিজেদের আনুমানিক দিতে হবে, কারণ এখান থেকে ফন্ট দেখা যাবে না, কারণ এটা ইমেজ এডিট করা যায় না আর কি, ইমেজ থেকে এরকম নেওয়া যায় না। এই যে ফন্ট সাইজ, কোন ফন্ট ব্যবহার করছে এগুলো দেখা যায় না। এরকম প্রত্যেকটাই আমাদের যে ইমেজ দরকার হইবে, যেমন আমাদের যদি ইমেজটা দরকার হয় তাহলে ঠিক একই সেম নিয়মে ক্রপ করতে হবে। এই ক্রপ অপশন থেকে এখানে ক্রপ করে নিতে হবে।
আবার এই এখান থেকে আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে এই যে এখন আমি ইন্টার দিলে ক্রপ হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি আমার ভুল হয়েছে, এখন আমার করতে হবে আর কি। এই কোনা ধরে আপনি কমাতে বাড়াতে পারবেন। আর যদি আপনি চান আর কি ক্রপ এখন এটা ডিজেবল আর কি ডিক্লাইন করে যান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে একদম বামে দেখবেন উপরে একদম কোনার বাটনটা হচ্ছে ইএসসি, এটাতে ক্লিক করলে হ্যাঁ এটা চলে যাবে। এখন এখানে দেখেন যে আমি কিছু টান দিলেই এখানে পিএক্স হিসেবে শো করতেছে কত পিক্সেল বাই কত পিক্সেল, আমি উইথ কত ডব্লিউতে উইথ এইসে হাইট কত পিক্সেল বাই কত পিক্সেল আমার ধরা হয়েছে, এটা পিএক্স শো করতেছে। এটা ডিফল্টভাবে যদি পিএক্স আপনার না থাকে সেক্ষেত্রে আপনি প্রেস করবেন কন্ট্রোল আর, তাহলে দেখবেন এই দুই পাশে আপনার স্কেলের মতো একটা চলে আসছে, মাপ চলে আসছে। কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে। এরপরে এটার উপর রাইট ক্লিক করলে এখানে দেখেন পিক্সেল ইঞ্চি এরকমের বিভিন্ন মাপের আছে, এখানে পিক্সেল সিলেক্ট করে নেবেন, তাহলে যে কোনো কিছু টানলে আপনার এই পিএক্স চলে আসবে আর কি। আচ্ছা, কোনো জিনিস আমাদের দরকার হলে কীভাবে কাটতে হয় এটা দেখলাম, আমাদের আর কি লোগোটা ক্রপ করে নিলাম। আর এবার যদি আমরা মনে করেন এই যে এখানে কি কালার ব্যবহার করছে, এই যে ফন্টে কি কালার ব্যবহার করছে এটা যদি আপনি দেখতে চান ফটোশপ থেকে, সেক্ষেত্রে এই যে এখানে কালার আছে, এখানে উপরের কালারটাতে ক্লিক করবেন তাহলে এই উইন্ডোটা চলে আসবে। এরপরে আপনি এর ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করেন এক কলমের মতো আসবে, দেখবেন যে কোনো জায়গায় ক্লিক করবেন সেই কালারটা এখানে শো করবে। এফি কালার কোড চলে আসছে, আমাদের তো কালার কোড দরকার তাই না, 6টা কোড দরকার। এখানে দেখেন কালার কোড চলে আসছে, মনে করেন আমার এই কালারটা দরকার, দিলাম ক্লিক করলাম। এটা কিন্তু একদম ব্ল্যাক না আর কি, আবার একদম ব্ল্যাকের কোড কত জানেন, মুখস্থ আছে? মেইন যে ব্ল্যাক কালারটা ওটা না, এফ হয়েছে সাদা একদম হোয়াইট। হ্যাঁ 00 হচ্ছে একদম ব্ল্যাক, কিন্তু এটা দেখেন একদম ব্ল্যাক না, 191919। এজন্য আপনি এই চোখে দেখলেন কালো আর কালো দিয়ে ফেলাইবেন এরকম না, আপনি কালারটা অবশ্যই চেক করে নেবেন যে কালার কি। এই যে এখানে পুরা একদম লাল না, একদম মেইন লাল না, একটু গাঢ় বা একটু লাইটিং এরকমের বিভিন্ন দেখবেন। এরকম আপনার যে কালারটা দরকার ওই কালারের উপরে ক্লিক করবেন, কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে, কোডটা চলে আসবে, এই কোডটা নিয়ে আপনি কালারে ব্যবহার করবেন। এরপরে কালার সিলেক্ট, হ্যাঁ পিক্সি ব্যবহার করবেন, কিন্তু সব জায়গাতে আপনি এই পিক্সি খাটবে না, কাজ করতে গেলেই দেখবেন না যে এখন এখানে আমার কোনটা ব্যবহার করা দরকার। কাজ করতে যাই বিভিন্ন সময় বিভিন্নটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। এবার মনে করেন আরও যদি এরকমের দরকার হয় আর কি, কালার সিলেক্ট করা ক্রপ করা একটু দুটো দেখানো হয়েছে। এবারে আপনার টেক্সটের জন্য এটা ব্যবহার করা হয়, কিন্তু এখন আমরা যদি দেখেন এই টেক্সটের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু টেক্সট সিলেক্ট হয় না, আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি যদি আরও এখানে চাইলে লিখতে পারি। আচ্ছা, এবারে এইটা হচ্ছে পিএইচডি হলে এই সুবিধা, মানে এখান থেকে আপনার প্রত্যেকটা ক্রপ করে নিতে হবে, তাও আপনি এক্স্যাক্টলি ফন্ট সাইজ পাইতেছেন না, এখানে কত সাইজ ফন্ট ব্যবহার করছে, কোন ফন্ট ব্যবহার করছে। আর এখানে দেখেন আমার এই কার্সার টিতে থাকা অবস্থায়ও এখন যদি আমি আর কি উপরে উঠতে পারতেছি কেমনে, মানে হ্যান্ড টানতে পারতেছি, স্পেস প্রেস করলেই আপনার আর কি এখানে যে টুলে সিলেক্ট করা থাকুক, এখান থেকে যে টুলস আপনার সিলেক্ট করা থাকুক স্পেস প্রেস করলেই হ্যান্ড চলে আসে। এজন্য আপনি স্পেস প্রেস করে এটা মুভ করাইতে পারবেন এখান থেকে হ্যান্ড সিলেক্ট না করেই। এরপরে এরকম আপনি বিভিন্ন জায়গা আর কি ক্রপ করে দেখতে পারবেন। আর মার্জিন দেখার জন্য বা বিভিন্ন জিনিস কাটার জন্য মনে করেন আপনি এই জিনিসটা কেটে নেবেন, পুরো এই এরিয়াটা কাটবেন, এক্ষেত্রে আপনি ক্রপটা তো ব্যবহার করতেই পারেন, আরও পারেন এই সিলেক্ট অপশনে ব্যবহার করতে পারেন। এটা এই অপশনটা ব্যবহার করলে আপনার সাইড কোনো টান দিয়ে নিতে পারবেন এরকম। মনে করেন এই আমি স্পেস ধরে একটু উপরে উঠে নিলাম, এখন আবার মনে করেন এই সিলেক্ট করলাম, একদম সিলেক্ট করলাম। এইটা যখন আপনি এরকম পিক্সেল পারফেক্ট কাজ করে যাবেন তখন একদম জুম ধারে নিয়ে নেবেন আর কি, জুম বেশি ইন করে নেবেন, সেক্ষেত্রে একদম পারফেক্টলি হয়েছে কিনা বোঝা যাবে। যেমন দেখেন এখান থেকে কিন্তু একটু খালি আছে, এইটা একদম মিলছে, এখান থেকে একটু খালি আছে, তো এখন নতুন করে আবার নিতে হবে, এখান থেকে করা যাবে না। তো এখন এটা যদি আপনি কপি করতে দেন কন্ট্রোল চাপ দেন তাহলে দেখেন যে একটা কেসির মতো চলে আসছে মাউসের।
আবার চাইলে এটাও ক্লিক করতে পারেন, একই একই জিনিস। এখন আপনি চাইলে নতুন যদি কোনো একটা টেমপ্লেট থাকে, মনে করেন এখানে একটা নতুন একটা টেমপ্লেট তৈরি করি আমি। এখন এখান থেকে এটা যদি আমি এইটাই নিতে চাই, সেক্ষেত্রে এরকম ধরে ছাড়বেন না, এটার উপর এই ট্যাবটার উপরে ধরবেন, তাহলে এই ট্যাবে চলে আসবে। এখনও ছাড়বেন না, এনে এটার উপরে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন চলে আসছে। এখন দেখেন এটা ছোট বলতে এই আমাদের ইমেজটা নেওয়া হয়েছে সাইজ। এখানে ইমেজ থেকে সাইজ চেক করতে পারবেন। 8 উইড হয়েছে 8 ইঞ্চি, হাইট হয়েছে 11 ইঞ্চি। মানে এই টেমপ্লেটটা ব্যাকগ্রাউন্ড যে নতুন একটা নিউ টেমপ্লেট নিয়েছে ওটা বড় নিয়েছে ইমেজের চাইতে। এখন আপনি এটা চাইলে বড় করতে পারেন, তাই না? কন্ট্রোল টি প্রেস করেন, তাহলে এই সিলেক্ট বক্স চলে আসছে চারিদিকে। শিফট প্রেস করে কোনা ধরে টান দেন। এটা চাইলে যে কোনো সময় বড় করতে পারেন, কিন্তু এখানে একটা অসুবিধা হইলো, এটা ফাইটে যাবে। ডাবল ক্লিক করলেই আপনার এই সিলেক্ট চলে যাবে। আপনার এই যে সিলেক্ট অপশন কন্ট্রোল টি প্রেস করে যে সিলেক্ট এরিয়াটা আসছে চারিদিকে এরিয়াটা, এটা আপনার ইন্টারপ্রেস করলেও চলে যাবে বা ডাবল ক্লিক করলেও চলে যাবে। এরকম আপনি সব জিনিসটা নিয়ে বড় করতে পারবেন না, যেমন কারণ বড় করতে গেলে আপনার রেজলিউশন ফাইটে যাবে। এখানে দেখেন ডাইন পাশে অনেকখানি জায়গা দখল করে আছে আর কি, খালি জায়গা পড়ে আছে। এই জন্য পারফেক্টলি করতে চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারবেন। কন্ট্রোল সি প্রেস করলেন, কন্ট্রোল সি, এবারে কন্ট্রোল এন প্রেস করলে দেখেন এখান থেকে নিউ যাওয়া আর আপনার কন্ট্রোল এন প্রেস করা একই। এই যে কন্ট্রোল এন প্রেস করলাম, এবারে ওকে দিলাম, এখন পেস্ট করলাম। এখন দেখেন একদম সেম ম্যাপ নিয়ে নিয়েছে। মানে কি, আগে আমি যদি এটা সিলেক্ট করে কপি করে নেই, আমি যদি প্রথমে সিলেক্ট করে এটা এবার কন্ট্রোল সি প্রেস করে কপি করি, তারপর যদি সাথে সাথে আমি কোনো একটা নিউ ট্যাব ওপেন করি আর কি, নিউ উইন্ডো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে ঠিক ওই মাপই ওপেন হবে যেটা সর্বশেষ লাস্ট আপনি কপি করছেন। যে এরিয়াটা কপি করছেন ঠিক এই এরিয়ার মাপই নতুন উইন্ডো তৈরি হবে। এখন যদি আপনি পেস্ট করেন একদম সেম টু সেম মাপে বসে যাবে। ক্রপের বিভিন্ন সিস্টেম আছে, আপনি চাইলে এরকম এটা ব্যবহার করতে পারেন বা এই ক্রপটাও ব্যবহার করতে পারেন। এই যে এই সিলেক্টটা না এখনো আপনার এখানে আছে, মুভে দেন, যদি চলে না যায় তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে, যে টোটাল একটা ইমেজ থাকে, এইটা এখান থেকে নিয়ে পারফেক্ট পিক্সেল করতে ঝামেলা হয়। দেখা যায় যে আপনি এখানে ফন্ট ব্যবহার করে এখানে কিনে ফন্ট ব্যবহার করতে 15, আপনি 16 ব্যবহার করে ফেলাইছেন, তখন দেখবেন যে মিলে না। আবার ওই রকম মিলাইতে অনেক সময় লাগে, অনেক বিরক্তিকর। আর এইটা হচ্ছে পিএইচডির জন্য এটা সুবিধা। পিএইচডি আমি একটা ওপেন করে দেখাই, দেখি আমার কাছে পিএইচডি আছে। আমাদের একটা সাইডের জন্য পিএইচডি টেমপ্লেট কিনছিলাম থিম ফরেস্ট দিয়ে, এটা দেখতে পারেন। মনে করেন হোম পেজ একটা পিএইচডি ওপেন করি। পিএইচডি বলতে এটা হচ্ছে এক্সটেনশন পিএইচডি। আমরা তখন কি ব্যবহার শুনছি, জেপিজি, পিএনজি, এগুলো কি এক্সটেনশন? এটা পিএইচডি একটা এক্সটেনশন। এটা হলো পিএইচডি। কোনো পিএইচডি ওপেন করার পরে যদি এই রেখাগুলো দেখেন, এটা এই রেখাগুলো ব্যবহার করে হইলো আপনার এই যারা আর কি করে ডিজাইন করে এই পারফেক্ট মাপ রাখার জন্য এই গ্রিডগুলো ব্যবহার করে। এটা ডিজেবল করার জন্য কন্ট্রোল এবার এল এর পাশে দেখেন একটা কোলন আছে কিবোর্ডে, এল দেখেন, এল এর ডান পাশে, ওইটা যদি প্রেস করেন কন্ট্রোল প্রেস করে তাহলে চলে যাবে। এই যে যেমন দেখেন এখন এই যে লেয়ারের এখানে দেখেন, এই যে লেয়ার, আমাদের এই লেয়ার অপশন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মানে ফোল্ডার বাই ফোল্ডার সাজানো। এটা হচ্ছে পিএইচডির গুণ। এখন দেখেন আমি যদি হ্যান্ডে চলে যাই, এটা যদি জুম করি, এখন আমাদের যদি এখানে লোগোটা দরকার হয়, সেক্ষেত্রে শুধু এই টুলটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে এই অটো সিলেক্ট দিয়ে দিতে পারেন, অটো সিলেক্টে টিক দেবেন, আর এখানে গ্রুপ দেবেন, গ্রুপ সিলেক্ট করে এখানে লেয়ার দিবেন। সেক্ষেত্রে কি হবে, এই যে আপনি যেটার উপর ক্লিক করবেন সেটার লেয়ার এখানে সিলেক্ট হয়ে যাবে। যেমন আমাদের এখন ইমেজটা আমরা যদি নিতে চাই এখান থেকে,
আমরা যদি ক্রপ করতাম সেক্ষেত্রে কোথাও থেকে বেশি যেত, কোথাও থেকে কম যাইতো। এখন আমরা এক্স্যাক্টলি লোগোটা এখান থেকে নিতে পারবো। আমরা লোগোর উপরে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এই অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখন এটা 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 যদি আপনি চোখের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন এটা অন অফ আর কি। আপনি অফ করে শিওর হইতে পারবেন যে এই টেক্সটটাই মানে এই লেয়ারটাই আপনার এই টেক্সটের। এটা হচ্ছে টেক্সট লোগো আর কি, ইমেজ ব্যবহার করে না, সে টেক্সট দিয়ে লোগো বানাইছে। তো এরপরে আমরা পাইলাম একটাতে পাইলাম, আরেকটা হচ্ছে লরেম, এইটাই এখানে দুইটা পাইলাম। আর এই মনোগ্রামটাও দরকার আমাদের, এটা তাহলে আমরা এখানে তিনটাই পাই গেলাম। আমাদের টোটাল তিনটের মিলেই হয়েছে লোগো। তো এখন এই লোগো ফোল্ডারটা দেখেন, টোটালটা আর কি একটা লোগো নামে ফোল্ডারই করা আছে। এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এটা লোগো। এখন আমরা যদি লোগোটা নিতে চাই সেক্ষেত্রে কি করব, আপনি জাস্ট আল্ট প্রেস করে দেবেন, কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে এই যে চোখ না, চোখের উপরে ক্লিক করবেন, চোখের উপরে। তাহলে দেখেন কি হইল, সব ডিজেবল হয়ে গেছে। দেখেন সবগুলো ডিজেবল, শুধু এই লোগো এইটাই ইনেবল আছে। আর এইটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার ব্যবহার করব এটার সাথে ম্যাচ হয়ে যাবে আর কি। এখন এটা চাইলে সেভ করা যাবে না। এখন আমি যদি জুম ছোট করে দেখেন, এটা পুরোটা একটা পিএইচডি জুড়ে, পুরো পেজটি জুড়েই আছে। আমার শুধু এই লোগোটা যে সাইজে আছে ওই সাইজটাই দরকার। এজন্য আমরা এখন যাব ইমেজে ট্রিম দেব। ট্রিম দেওয়ার পরে এখানে ওকে দেব। ট্রান্সপারেন্ট পিক্সেল থাকবে, ওটা সিলেক্ট করাই ডিফল্ট ভাবে। ওয়েট করেন, হয়ে যাবে। এনে দেখেন সব প্রুফ হয়ে শুধু ইমেজটা চলে আসে। এখন আমরা ইমেজটা সেভ দিয়ে দিই। এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যে সিও এই টেক্সট কালারগুলো সাদা ছিল এগুলো সাদার সাথে মিলে গেছে, কারণ এখানে জেপিজি ফরম্যাট দেয়া। এখানে আমাদের পিএনজি দিতে হবে কারণ আমাদের ট্রান্সপারেন্ট লাগবে। এটা পিএনজি ছবি সিলেক্ট করলাম, সেভ দিলাম। এখন এটা লোগো হিসেবে সেভ দিলাম পিএনজি। বাস আমাদের লোগো চলে আসলো। এখন আবার আমরা হিস্ট্রিতে যাব, হিস্ট্রিতে গিয়ে এই মেইনটাতে ক্লিক করব, সেক্ষেত্রে পুরোটা আবার ইনেবল হয়ে যাবে। এরপরে দেখেন আমি জুম ছোট করলাম, এই আপনার স্পেস প্রেস করে হ্যান্ড নিয়ে আসলাম। এখানে বারবার যাওয়া, এবার টুল চেঞ্জ না করে আমি আর কি এখান থেকে বেশি করি, স্পেস প্রেস করে হ্যান্ড নিয়ে এসে সিলেক্ট করি। এবারে এখন দেখেন আমরা ক্রপ দেখলাম যে কিভাবে লোগো নিতে হয়, বা যে কোনো একটা ইমেজ নিতে হয়, বা যে কোনো টেক্সট নিতে হয়। এখন আমাদের চাই যে এই টেক্সটটা আমরা কত ফন্ট সাইজ, কি কালার ব্যবহার করছে, এবারে আপনার কি ফন্ট ব্যবহার করছে, ফন্ট ফ্যামিলি ব্যবহার করে দেখাইছি না কিভাবে আর কি। তাহলে এই ফন্টটা কোন ফ্যামিলিতে ব্যবহার করছে, কোন ফ্যামিলি ফন্ট আর কি, এগুলা ফন্টের নাম কি, এগুলো আমরা দেখতে পারবো। এই যে টেক্সটে যাব, টেক্সটে একটা ক্লিক করবো, এবার লেখার মাঝ বরাবর বা যে কোনো একটা লেখার মাঝখানে ক্লিক করলাম, তাহলেই চলে আসবে। এখন দেখেন এখানে একটা ইরর মেসেজ আসছে। ইরর মেসেজে কি লেখা আছে সেটা পড়েন। দ্য ফলোইং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার, মানে এই টেক্সটটা লেখার জন্য যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টটা মিসিং, মানে এই ফন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা নাই। যদি থাকতো তাহলে ইরোটা আসতো না, যেহেতু নাই সেই জন্য আসছে যে এই ফন্টটা যে আর কি টেক্সটটা যে ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হচ্ছে ফন্টটা আমাদের এইতে নাই। তো আমরা এখান থেকে ফন্টের নামটা দেখে নিলাম। এবার এই ফন্টটা গুগলে সার্চ দিয়া রোবোটো রেগুলার, ফন্টের নাম হয়েছে মেন রোবোটো, আর হচ্ছে রেগুলার, বোল্ড, এগুলো তো দেখাইছি। মানে একটা ফন্টেরই বিভিন্ন থাকে, যেমন এই রেগুলার, বোল্ড, ইটালিক, এরকম বিভিন্নই থাকে। তো ফন্টের নাম হচ্ছে রোবোটো। এটা গুগলে সার্চ দিলেই পাবেন। গুগলে সার্চ দেওয়া সেটা কনভার্ট করে কীভাবে ব্যবহার করে, এবারে গুগল ফন্ট থেকে কীভাবে ফন্ট ব্যবহার করে, এগুলো তো সবই দেখানো হয়েছে। তো এখন আমরা ফন্ট নামটা পেয়ে গেলাম, এখান থেকে আপনি ফন্টটা নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা ওকে দেব। আমরা ফন্ট নাম কিন্তু পাইলাম, পাওয়ার পরে এখানে ফন্ট নাম আমাদের মিলবে না, আর এখানেও এটাও মিলবে না আমাদের সাথে। এখানে শুধু পিক্সেলটা দেখবেন, ফন্ট সাইজ কত, পিটি, এখানে পিএক্সও থাকতে পারে, পিটিও থাকতে পারে, এটা ডেভেলপার যে ডিজাইন দিয়ে আর কি যেভাবে করে। তাহলে ফন্ট সাইজও পাইলাম আমরা কত
14 পিটি বা পিক্সেল, পিক্সেল বা পিটি যেটা থাকুক আপনি সেটা ব্যবহার করবেন কোডিং এর সময়। পিক্সেল দিলে পিক্সেল, পিএক্স দিলে পিক্সেল, পিটি দিলে পিটি, এই এরকম যেটা এখান থাকে এটা ব্যবহার করেন। এরপর হচ্ছে ফন্ট কালার, ফন্টে কোন কালার ব্যবহার করা হয়েছে এটা আপনি এখান থেকে ক্লিক করে পাবেন। এই যে কালার, এখানে ক্লিক করলে এফএফ মেইন হোয়াইট কালারটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কালার কোড পেলাম, ফন্ট ফন্ট ফ্যামিলি পাইলাম এবং ফন্ট রেগুলার এটাও পাইলাম, এবারে ফন্ট সাইজও পাইলাম। এবারে আমরা এখানে আর এডিট করবো না, এখন আমরা কি করব, এখানে এক্সিট করব। এটা কিভাবে, কিবোর্ড থেকে ইএসসি তে প্রেস করব, তাহলে এটা এখন আমাদের এখান থেকে কার্সর চলে গেছে। এখন আমরা আবার অন্য আরেকটা লেয়ারে চলে যাই। আর এই আইকনগুলো তো জানেনই, আইকনগুলো ফন্টাসামে আছে, আইকনগুলো ফন্টাসাম থেকে ব্যবহার করবেন। এটাও ঠিক একই নিয়মে। এবারে আর কি আছে, অনেক আইকন তো ফন্টের সময় পাওয়া যায় না, সেগুলোর জন্য অন্য অন্য কোম্পানির আইকন আছে, ওগুলো খুঁজতে হবে। যেমন ফ্ল্যাট আইকন আছে, আবার ফন্ট এলো আইকন আছে, বুটস্ট্রবেরি ফন্ট আইকন আছে, আর কি এরকম বিভিন্ন আইকন আছে, খুঁজে বের করতে হবে আর কি, নলেজ বাড়াতে হবে। এই যে আমি ফন্ট আসাম দেখাইছি, এই জন্য আপনি ফন্ট আসাম নিয়ে থাকতে পারবেন। এরকম আরও যেগুলো আছে সবগুলো খুঁজে খুঁজে বাইর করবেন, কি কি আছে গুগলে সার্চ দিছে, বেশি বেশি রিসার্চ করতে হবে আর কি। আচ্ছা, এই যে আইকন, তো কি সব কিনতে হয়। এই যে আইকনগুলো কত ফন্ট সাইজ ব্যবহার করা হয়েছে, এটা যদি আপনি কন্ট্রোল টি প্রেস করেন, এখানে আসলে এই যে এটাতে আর কি ক্লিক করার পরে যদি এরকম দেখেন যে আপনার কার্সারটা লাভ হয়, মানে নাচানাচি করে, আর এখানে আর কি দেখলে বোঝা যায় যে নতুন একটা লেয়ারও তৈরি হয়েছে, এর মানে যে আমাদের ফন্টের উপরে ক্লিক পড়ে নাই। এখন আমরা এখানে চাইলে আর কি, এটা হয়েছে উপরে অন্য জায়গায় ভুল ক্লিক পড়ছে আর কি, ফন্টের উপরে পড়ে না ক্লিক। এটা আপনি এই এম প্রেস করলেও এখানে সিলেক্ট হবে, এখানেও ক্লিক করতে হবে, যেটা করেন এখান থেকে আপনি এরকম দেখতে পারেন উইড হাইট কতটুকু, বা এই উইড হাইটগুলো এরকম মাপতে পারেন। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এবারে দেখেন যে এই যে টেক্সট কালার, এই মেনুটা আপনি কীভাবে ব্যবহার করতে, এখানে টিও ক্লিক করতে পারেন বা কিবোর্ড থেকে টি প্রেস করতে পারেন, তাহলে ওটা চলে আসবে। এখন এই লেখার মাঝখানে আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে দেখেন আর একটা ইরোডার চলে আসছে। এখানে কি চলে আসছে দেখেন যে এখানে ওই ফন্ট মিসিং, যে ফন্ট ব্যবহার করছে ওই ফন্ট আমাদের কম্পিউটার ইনস্টল করা নাই। ফন্ট হচ্ছে রোবোটো, এটা বোল্ট ব্যবহার করছে, রোবোটোর বোল্ট ব্যবহার করছে। ঠিক আছে, আমরা ওকে দিলাম, আমরা ফন্টের নাম পাইলাম এবং এখানে কি ব্যবহার করতে হবে, বোল্ট ছিল, সে বোল্ট আমরা পাইলাম, ওখানে রোবোটো বোল্ট দেখাইছিল। ফন্ট সাইজ পাইলাম, ফন্ট কালার পাইলাম, ফন্ট কালার এই। আবার এখানে যদি আমি এই কার্সার থাকে সেক্ষেত্রে ফন্ট কালার সাদা, যেখানে কার্সার থাকবে সেই ফন্ট কালারটা দেখাইবে আর কি। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এরকম আর কি দিয়ে দিয়ে আপনি দেখে দেখে কোডিংয়ে যাই সেটা ওটার সাথে সাথে করবেন। এবারে এই যে একটা থেকে একটা দূরত্ব কতটুকু এটা মাপবেন এখান থেকে, এই এখানে ক্লিক করেন বা এম প্রেস করবেন যেটা দেন, এবার এখান থেকে দেন, টান দেন, আর একটু আগায় নেই। এইটা আসলে এই করা গেলে আর কি জুম বেশি ধারে নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার পিক্সেল পারফেক্ট পিক্সেল মাপতে সুবিধা হবে, নয়তো অনেক সময় এক পিক্সেল দূরত্ব থেকে বোঝা যায় না। যেমন এখান থেকে আমি এখন ধরি, এখানে ধরলাম, দূরত্ব তো উইড থেকে বোঝা যাবে এখন, কারণ উইড হইলো আমাদের, তাইলে এখানে দেখা যাচ্ছে 48 পিক্সেল, মানে একটা মেনু থেকে একটা মেনু দূরত্ব 48 পিক্সেল, এটাও মাপা হয়ে গেল। এটা হচ্ছে পিএইচডির বড় করলে জিনিসটা বড় হয়ে যাবে না, যখন আমরা এটা জুম করলে তখন পিক্সেল মানে বেড়ে যাবে না। না না, এই যে যেমন দেখেন এখনো আমি যদি এখান থেকে আপনি যত জুম ছোট করে পারেন দেখবেন আর কি, এই যে 50 পিক্সেল দেখেন, এখানে 50 পিক্সেল দেখাইছে, আমি যদি জুম ইন করি সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের দেখবেন যে একটার উপর উঠে গেছে, এটা কিন্তু জুম ছোট থাকতে দেখাইতো না, এর উপর উঠে গেছে কিন্তু এই দেখা যায় নাকি লোডিং আছে এরকম আর কি। নেটে ডিস্টার্ব করে ভাই, একসাথে অনেকগুলো দেখায়। ও তাই, যাই হোক, ওখান থেকে কিছু দেখেন, বাকি টিউটোরিয়ালে দেখবেন অনেক। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনার এই টি প্রেস করার পরে যে টেক্সটে যাবেন, এখানে টেক্সট আসবে, টেক্সটটা সারার সাথে আপনি কপি করে আপনার টেমপ্লেট ব্যবহার করতে পারেন, ইমেলটাই ব্যবহার করলেন।
এরকম আপনি চাইলে আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আর সেভ দেবেন না, মানে এরকম আপনি গেলেন এই এডিট করলেন, এখান থেকে আপনি আবার কন্ট্রোল প্রেস এস প্রেস করে সেভ দিলেন বা এখানে সেভ দিলেন, সেক্ষেত্রে আপনার এখানে ফন্ট আছে কোনটা দেখেন, কারণ আপনার ওই এখানে যে ফন্ট ব্যবহার করেছে সেই ফন্ট তো মিসিং হয়েছে, ফন্ট আমরা কম্পিউটার ইনস্টল করা নাই, যার কারণে এখন ফন্ট অটো সিলেক্ট হয়ে গেছে। এটা এখন সেভ দিলেই এই ফন্টে সিলেক্ট হয়ে যাবে এটা, যার কারণে আমরা ইএসসি কিবোর্ড থেকে প্রেস করব, সেক্ষেত্রে ওই পিএইচডি মতোই থাকবে, জাস্ট আমরা ইনফরমেশনগুলো নিয়ে নেব ব্যবহারের জন্য। যেমন কোনটা কতটুকু দূরত্ব, মার্জিন কতটুকু ব্যবহার করা হয়েছে, এই যে এই লাইনটা থেকে এই হেডলাইনটা থেকে এই টেক্সটটা কতটুকু দূরত্ব, আপনার হাইট হয়েছে 22 পিক্সেল দূরত্ব। এই এখান থেকে যদি ধরি, যেমন দেখেন আমি যদি এখান থেকে ধরি এখানে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্ব 28 পিক্সেল হয়ে যায়, কিন্তু এটা মেইন মাপ না। আমাদের মাপ দেখেন এরকম যদি সোজা আসে তাহলে কিন্তু ডি কাইটে যায়, এল কাইটে যায়, জি কাইটে যায় উপরের, এজন্য যেটা একদম বড় ওইটার শেষ এবং শুরু ধরবেন। যেমন এই লাইনের ভিতরে জি নিচে থেকে বেশি জায়গা নিচে, আর এদিকে ডিআই বেশি জায়গা নিচে, এই জন্য এখান থেকে মাপ দেবেন 22 পিক্সেল হলে এটা থেকে এটা দূরত্ব। এই জন্য এইটার মার্জিন টপ আর কি, টেক্সটের মার্জিন টপ দিবেন 22 পিক্সেল, অথবা আপনার হেডলাইনের মার্জিন বাটন দিবেন 22 পিক্সেল। এবারে এরকম প্রত্যেকটা এইটা এসে এই জিনিসটা পুরোটা একটা বর্ডার দিচ্ছে, কোনো বর্ডার রেডিয়াস ব্যবহার করে নাই। আর এই যে টেক্সটটা আপনি আর কি আলাদা একটা ডিবে নিয়ে ওই ডিপটাকে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে ব্যবহার করতে পারবেন, এরকম ডিজাইন করতে পারবেন। এটা আমার প্রিমিয়াম পিএইচডি, আমি নিজে আর কি কিনছি আমার একটা সাইডের জন্য, এই জন্য আর কি এটা দেওয়া যাবে না। ওই গুগল থেকে একটা ফ্রি ডাউনলোড করে ওইটা নিয়ে আর কি প্র্যাকটিস করেন। আর ভাই এই পুরো ইয়ার জন্য মানে এই শুধু সামান্য একটা লোগোর জন্য কি আপনি পুরোটা কিনছেন? না, টোটাল ডিজাইনটা এই যে এরকম হুবহু একটা ডিজাইন করবো আর কি আমার ওয়েবসাইট, এই জন্য পিএইচডি কিনছি আর কি। লোগো তো আমার নিজের কোম্পানির নামে হবে আর কি, আমি যে সাইটের নামে, এটা তো একটা ডিফল্ট লোগো দিয়ে দিয়েছে। এই পিএইচডি যত লোগো কিনছে সবাই তো এই লোগো পাইছে, এক কোম্পানি এক নামে তা সবাই করবে না, একটা ডিফল্ট লোগো দিয়ে দেয় ডিজাইন সাজানোর জন্য আর কি। আমি লোগো ডিজাইন করাইছি ডিজাইনার দিয়ে, ফাইবার দিয়ে আর কি ডিজাইনার হায়ার করছিলাম, ওই লোগো ব্যবহার করে সেই আমার নিজের কোম্পানির নামে করবো আর কি। যাই হোক, পিএইচডি সুবিধা সেরকম পার্ট বাই পার্ট আপনি নিজে নিজে সব আলাদা আলাদা করে করে দেখতে পারবেন, সব রিসার্চ করতে পারবেন। এটাই যে পিএইচডির লাভ আর কি, যা আপনি ইমেজগুলোতে সব ক্রপ করা ছাড়া আর কিছু করতে পারবেন না। কত পিক্সেল ব্যবহার করা হয়েছে, কী কালার ব্যবহার করা হয়েছে, কোন ফন্ট ব্যবহার করেছে, ওগুলো ইমেজে দেখা যায় না। আর পিএইচডিতে এগুলো প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল মাপ করে করে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আর বাকিটা আমরা যখন পিএইচডি করব তখন পিএইচডিতে আরও কাজ করতে করতে আমরা আরও শিখব। আজকে ক্লাস কতটুকু হয়েছে? আচ্ছা, এরকম পিএইচডি দেখে দেখে আপনি পারফেক্ট পিএইচডি লেখালে করবেন। আমি একটা পিএইচডি দিয়ে দিই, আজকে ক্লাস 1 ঘন্টায় থাক, আমার আর একটা পিএইচডি এস্টিমেট সাবমিট করা লাগবে এক জায়গায়। এরপরে এই তো এখান থেকে যে একটা পিএইচডি যেটা ডাউনলোড করতে চাইছিলাম ওটা তো করতে পারলাম না। দেখি একটা বড়সড় পিএইচডি ডাউনলোড করার চেষ্টা করি, যেখানে স্লাইডার সব থাকবে, ওইটাই আমরা করব এবং ওইটাকে আমরা এরপরে স্লাইডার ব্যবহার করব। ফটোশপের ক্লাস এই পর্যন্তই থাক, বাকিটা আমরা পিএইচডি কাজ করতে করতে দেখবো আর কি। যখন যেটা বুঝবেন না ফটোশপে হুট করে দেখলেন যে করে ফেলাইছি, কোথা থেকে করলাম বুঝেন না, সাথে সাথে জিজ্ঞেস করবেন, তাহলেই তাৎক্ষণিক যখন এটা তখন শেখা হয়ে যাবে। আচ্ছা, এটা আবার একটু যাই দেখি ওটা ডাউনলোড হয় কিনা, এই পিএইচডিটাও দেখা যাইতে পারে। রাত 404 সর্বশেষ চেষ্টা দিয়ে দেখি এটা হয় কিনা। আবার
এবার দিল হইছে, শুধু আননোন ডাটা দেখায়, মানে কত মেগাবাইট তা দেখায় না। যাই হোক, এইটা ডাউনলোড হয়েছে যেহেতু, তাহলে এইটাই লিঙ্ক দিয়ে দেয়, এটা আপনি ডাউনলোড করে নেন। ও ডাউনলোড করা তো আপনার আবার নিষেধ নাকি? ওই সবাই যখন না ঘুমাবে না ভোর রাত্রে ডাউনলোড ডাউনলোড দেবেন। করা আমার জন্য নিষেধ না। মানে আমরা বলছি মানে টানা ডাউনলোড করবা না, বুঝছো? যখন দরকার হবে তখন ডাউনলোড করো, যাতে অন্যদের ইয়ে না। আমি বলছি যে ঠিক আছে, কোনো স- সমস্যা নেই। না, এটা আমার শুধু স্বাভাবিক। ক্লাসগুলো ডাউনলোড করে আর কি, যেমন আপনি যখন শেয়ার ক্লাসগুলো দেন তখন হাই ডেফিনিশন ইয়েগুলো। এমনিতে আপনার শেয়ার ইন্টারনেট একটু এরকম কনসিডার করা লাগে আর কি, সবাই মিলে চালাইতে গেলে। আর সুবিধা তো আছে আপনার, আপনার স্পিড পাইতেছেন, আবার যখন জি সকলে ভাই, না থাকে কোনো টাকা না। স্পিড পাইতেছেন সেই মাপের, এবারে খরচ কম তুলনামূলক। কত টাকা লাগে আপনার মাসে এখন? জি 65 জুনে আর কি, এটা বাংলাদেশি টাকা মনে করেন 350 টাকা। এক মাস? জি প্রতি মাসে 350? জি 350। তা তো অনেক কম। তাও আবার 24 মেগাবাইট স্পিড পান ভাই মাঝে মাঝে। 40 জনে চালায়। তো এই জন্যই আর কি দাম কমে গেছে। 500 জিবির মতো 500। জি জি 500 জিবির মতো কিনে কিনে বাস, তারপরে ওটা শেষ হয় না কোনো তো। কেন জিবি কেনা লাগে, আনলিমিটেড না? এখানে ভাই বিষয়টা মানে আবার এই জিনিসটা নেই, মানে আনলিমিটেড বলে, আনলিমিটেড বলার পরও তারা মানে একটা সীমা দেয় যে এত জিবির পরে তোমার স্পিডটা ওই তোমার ডিভাইসে প্রাইজেস ডাউনলোড পলিসি চলে আসবে এই তো। জি জি ফেয়ার ওই পলিসি। আপনার এই যে আমাদের এদিকে মোবাইল কোম্পানির মতো আর কি, তবে ব্রডব্যান্ড এই সুবিধাটা আছে যে আপনার আনলিমিটেড তো আনলিমিটেড, কোনো প্রাইস নাই আর কি। জি জি হ্যাঁ, বাংলাদেশের এই একটা সুবিধা আছে বাংলাদেশের ব্রডব্যান্ড। ভাই আর সরাসরি ফোন লাইন নেওয়া যায় না বাংলাদেশে? সরাসরি ফোনের লাইন টেলিফোন? মানে এখন, জি জি মানে আপনি যে এখন যে লাইনটা নিছেন সেটা তো আপনি ওই মানে একটা দোকান থেকে নিছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি টেলিফোন লাইন আনতেন তাহলে তো আপনার দোকান থেকে আনতে হতো না, আপনি টেলিফোন লাইন দিয়েই চালাতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু টেলিফোনের সরকারি জিনিস তো দৌড়ি লাগে অনেক। তা আবারও কম দৌড়াই নেই, অনেক দৌড়ি করছি, পাইনি। শেষে হেড অফিসে মেইল করছি, জি হ্যাঁ হেড অফিসের মেইলও মনে হয় তারা চেক করে না, কোনো রিপ্লাই নেই। এবারে খুলনা মেইল করলাম, তাও কোনো খবর নাই। বরিশাল মেইল করলাম, তাও কোনো খবর নাই, কোনো রিপ্লাই নেই। এবারে বাদ দিয়ে ব্রডব্যান্ডে নিয়ে এসেছি। আর আমাদের মিশরে আবার বিটিসিএল এ ইয়ে বেশি নাই ভাই, সমস্যা এগুলা নাই। থাকে আর কি। মিশরে সব ইয়ে আর কি টেলিফোন। আপনার ওটা কি টেলিফোনেরই? জি জি এদেশে আবার ওই ইয়া নাই আর কি, ওই সিস্টেম খুব কম। দেখেন তো ডাউনলোড দিয়ে যে আপনার ওই কত মেগাবাইট, আমার এখানে 11 মেগাবাইট হয়ে গেছে, এখনো 0% দেখাইতেছে। জি ভাই দেখতেছি। এটা ডাউনলোড করে এটা আর কি পিএইচডিটা এই ফটোশপে যেরকম দেখাইলাম ওরকম দেখে দেখে করবেন। আর দেখি ফটোশপের এই ডাউনলোড লিঙ্ক পাই কিনা। সিসি এখন 2017 আছে মনে হয়। আচ্ছা, এক ভাইয়ের কাছে থাকার কথা, দেখি তার কাছে আছে কিনা। আঠারো এমবি ভাই, কত? 18 এমবি। মাত্র? তা তো হয়ে গেছে প্রায়, আমার 14 MB হয়ে গেছে। দেন ডাউনলোড দিয়ে ফেলেন। কত ওটা সমস্যা স্পিড? না, যে আমি দিয়ে ফেলেছি এটা। তো আপনার 1 সেকেন্ড হয়ে যাওয়ার কথা, 24 মেগাবাইট যদি এখন পাইতেন আর কি। এখন না না এখন এখন স্পিড পাইতেছি না, এখন 1.3। এখন সবাই ব্যবহার করতেছে মাইক্রোওয়েভ পর তো। হুম।
সাই একটা পোস্ট দিছে এক ভাই, এই পোস্টার লিংকটাই আমি দিয়ে দেই, টিউটোরিয়ালের ডেসক্রিপশনে থাকবে এখানে লিংকটা দিয়ে দেই। আর এখানে এই পিএইচডি গুলোর লিংকও দিয়ে দেই। এখান থেকে যদি কেউ চায় নিজে আরো প্র্যাকটিস করতে, সেক্ষেত্রে সে যেন ডাউনলোড করে প্র্যাকটিস করে। আপনারা দিয়ে রাখলাম। আপনার এক্সাম কবে নেক্সট? বেশি প্র্যাকটিস করা দরকার, প্র্যাকটিস কম হয়ে যেতেছে। শুরু হয় না, একদম শুরু হবে 1 মাস পরে। এখন একটু প্র্যাকটিস একটু কম করবো, এরপরে মনে করেন 5 মাস বন্ধ আছে, তখন দিনে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 18 ঘন্টা সময় দেবো। কাফাইয়া লাইবেন তখন। কামাবো না মানে তখনই শিখতে হবে, কারণ এছাড়া এরপরে আবারও আরেক বছর শুরু হয়ে যাবে। তখন আপনার সময় থাকবে কিনা সেটা একটা বিষয়। হ্যাঁ সেটাই। তবে আমার ক্লাস করানোর ইচ্ছে আছে একদম আর কি, অনেক দূর পর্যন্তই। কারণ ক্লাস করানোটা হচ্ছে নিজের জন্য করাই, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। নিজে নিজে যা শেখা যায় ক্লাস করাইতে গেলে আর তার থেকে অনেক গুণ বেশি শেখা যায়, সাথে চর্চা থাকে এবং সব মনে থাকে। অনেক কাজ যেগুলো প্রতিনিয়ত না করলে মন থাকে না। যেমন পিএইচডি ডাউনলোড হয়ে গেল, এখানে যে কুরির কাজও আছে, আমরা যে কুরির কাজগুলো যে কুরি দেখার পরে করব। আর ও ভাই একজন মানে ক্লায়েন্ট উনি কি এরকম একটা থিম আপনাকে দিয়ে বলবো যে এরকম ডিজাইন আমি চাই, নাকি এটা জি আপনাকে জি জি, সিলেক্ট করতে হবে? ডিজাইন সে দিবে। সে দিয়ে এবারে বলবে যে আপনার আরো রিকোয়ারমেন্ট দেবে, যে অনেক পিএইচডি বা অনেক ডিজাইন আছে যেগুলো আপনার সব আর কি ডিটেলস থেকে বোঝা যায় না, যার কারণে ডিটেলস লাগে আরো কিছু, এই জন্য ক্লায়েন্ট ডিটেলস বলে দেবে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি দেখলেই আপনার বুঝতে হবে যে এই জিনিসটা এইটা। যেমন দেখেন এখানে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে হবে। এই যে এখানে আপনার দুইটা জিনিস কালার আর কি, দুইটার কালার হয়েছে কালো, আর একটা মাঝখানে অন্য কালার। এটা দ্বারা কি বুঝাইছে বলতে পারেন? জি না। এটা দ্বারা বুঝাইছে এটা হচ্ছে আর কি নিজের কনফিডেন্স আর কি, নিজের এই দিয়া অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। এটা হচ্ছে আপনার হোভার ইফেক্ট। যখনই দেখবেন একটা জিনিসই, যেমন এই মেনুতে দেখেন, এই যে মেনুতে দেখেন সব একই, কিন্তু মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড অন্য কালার, টেক্সট কালার সাদা দেওয়া, মানে যে এইটা হচ্ছে যখন যে মেনুটাতে আপনার হোভার করবে ওভারে তখন সেই হোভারটা ডিজাইন হবে এরকম। আবার এমন না যে শুধু এই পোর্টফোলিওর এক্সট্রা একটা ক্লাস নিয়ে সেখানে আপনি এই ডিজাইনটা করে রাখলেন, এরকম না। জাস্ট প্রত্যেকটা হোভারে জানো এই ডিজাইনটা হয়, এটা বুঝেছি আর কি। এখানে এরকম এই যে তিনটা প্রতি তিনটায় আপনি হোভার করলে এই কালারটা, এটাও এরকম ডিফল্ট কালারই থাকবে। এটা আবার এই ডিফল্টটা এই কালার না, এটা ডিফল্ট কালারই থাকবে, কিন্তু প্রত্যেকটার উপরে হোভার করলে তখন সেটার কালার হয়ে যাবে এরকম। আর নিচে এরকম কিছু আছে নাকি দেখি। হোয়াট উই অফার, ভাই এখানে অফারে কালো মানে আলাদা কালার দেওয়ার কারণে কোনটা কই? শুধু দেখি হোয়াট এটা জাস্ট সে ডিজাইন করছে, মানে এটা দ্বারা স্পেশাল কিছু বোঝায় না। যেমন একটা হোভার বোঝায় স্পেশালি, এটা স্পেশাল কিছুই বোঝায় না। এটা জাস্ট একটা ডিজাইন, তার ভালো লাগছে এরকম ডিজাইন সে করছে আর কি। এই দুটো ইমেজ, এই যে এই দুইটা ইমেজ আপনি আলাদা ব্যবহার করবেন। আর এই পাশে টেক্সট হবে, মানে এখন দুইটা কলাম হবে, এক কলামে টেক্সট হবে, এক কলামে এই হবে আপনার ইমেজ হবে। আর এটা তো উঠাইতে পারবেন আশা করি। এই যে এটাও যদি অনেকটা অ্যাডভান্স লেভেল। এই যেমন এগুলো আপনার বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপ এখনো দেখাইনি। সামনে ক্লাসে কাজ করবো না বুটস্ট্র্যাপ দেখাবো, মানে এবারে পরের ক্লাসে পিজিডে করব। এইটা মনে করাই দেওয়ার দায়িত্ব আপনার ভাই, মনে না করাইলে আমি কিছু জানি না। বুটস্ট্র্যাপ, এই যে আমি লিঙ্ক দিতেছি আর কি।
এটা দেখানো হবে আগামী ক্লাসে। আপনি নিজে এটা ওই পিএইচডি তো দেখবেনই, মানে পিএইচডিটা দেখে ওইটা করার চেষ্টা করবেন, আর সাথে বুটস্ট্র্যাপ নিয়ে ঘাটাঘাটি করবেন। এবার কি কি বুটস্ট্র্যাপ দিয়ে করছেন এটা আমারে দেখাইয়েন। বুটস্ট্র্যাপ মানে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা অলরেডি সিএসএস লেখা আছে, জাস্ট শুধু ক্লাসগুলো ব্যবহার করলে ওই স্টাইলটা অটোমেটিক পেয়ে যাবে আর কি। ওই যেমন আমরা কি করছিলাম, ডিজাইনের একটা ডিজাইন করতে করছিলাম না, যে আপনার একটা ক্লাসের আন্ডারে ফ্লোট লেফট দিয়ে রাখছি, একটা ক্লাস আন্ডারে ফ্লোট রাইট দিয়ে রাখছি, মনে আছে? এটা টেমপ্লেট করার সময় গত ক্লাসেই তো মনে হয় যে আপনার এই ফ্লোট লেফট রাইট দিয়ে রাখছি, যার কারণে ওই যখন ওই ক্লাসটা ব্যবহার করি ওইটা ফ্লোট লেফট হয়ে যায়, আর যেটা রাইট ব্যবহার করি সেটা ফ্লোট রাইট হয়ে যায়। এরকম আপনি বুটস্ট্র্যাপ সিএসএস এর ভিতরে এরকম নির্ধারিত বিভিন্ন ক্লাসে বিভিন্ন ডিজাইন করা আছে, জাস্ট এই ক্লাসগুলো ব্যবহার করলে অটোমেটিক্যালি সেই ডিজাইনগুলো সেখানে পাবে। এই যে এখানে দেখেন, এই এটা দ্বারা হোভার ইফেক্ট বুঝাইছে, হোভার করলে এরকমের একটা ইমেজ আসবে আর কি, এরকম ডিজাইন হবে, উপরে দুইটা আইকন থাকবে। আর যদিও আপনার এর পরে আর কি বুটস্ট্র্যাপ দেখানোর পর আর একটা বেসিক টেমপ্লেট দেখানো উচিত, কারণ এটা দেখলে কিছু কিছু কাজ আছে যেগুলো দেখাইলে এই হয়ে যেতে আর আপনার মানে মাথার উপর দিয়ে যাইতে হয়। যাই হোক, আগে আমরা বুটস্ট্র্যাপ দেখি, এরপরে করবো না। পিএইচডি রাখেন, পিএইচডিটা ইনশাল্লাহ দেখাবো আর কি আমি, এতে বুটস্ট্র্যাপ পরে ক্লাসে দেখাই বা তারপরে ক্লাসে। আমরা বেসিক টেমপ্লেট কটা করছি, ফুল করছি একটাও? একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর কি, একদম ক্লিন ডিজাইন আমি নিজে করছি একটা, আমি নিজে মনে একটা করিনি। আচ্ছা, বুটস্ট্র্যাপ দেখাই, এরপর একদম ক্লিন আর কি একটা ক্লিন টেমপ্লেট আমি নিজে করব, মানে আপনারা করতে দেবো, কিন্তু পরের ক্লাসে আমি নিজে করে দেবো। মানে আমি তো ফুল টেমপ্লেট একটা করে দেখাইনি, এরপরে পরের টেমপ্লেট এটা করবো আর কি। পিএইচডি ডাউনলোড করে রাখেন, আমারও ডাউনলোড করা আছে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ।